সামুরাইয়ের কিংবদন্তি, ইতিহাস বনাম পুরাণ। সম্মানের মুখোশ। রক্তিম চাঁদের মলিন আলোতে তলোয়ার খেলার শব্দ অনেক আগেই থেমে গেছে, কিন্তু প্রতারণার প্রতিধ্বনি এখনও তাকেদা ক্লানের দুর্গের পোড়া ধ্বংসাবশেষে লেগে আছে। এক যুবক সামুরাই, রাইকো, ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে তার বর্মে ছাই লেগে আছে যেমন তার আত্মায় অপরাধবোধ। সে তার প্রথম অভিযান থেকে ফিরে এসেছে, একজন বিখ্যাত নায়ক, কিন্তু দেখতে পায় যে বিজয়টি সম্মানের মাধ্যমে অর্জিত হয়নি, বরং একটি গোপন চুক্তি দ্বারা যা ছায়ায় তৈরি হয়েছে। তার গুরু, মাস্টার গ্যান্ডো, যাকে বুশিদোর প্রকৃত প্রতীক হিসেবে সম্মানিত করা হয়, তাকে গর্বিতভাবে নয়, বরং ভীত চোখ এবং রহস্যময় নীরবতায় গ্রহণ করেন। রাইকো, সদা সচেতন এবং অত্যন্ত আদর্শবাদী, গ্যান্ডোর চকচকে বাইরের আবরণে থাকা ফাটলগুলো লক্ষ্য করতে শুরু করেন, মিস করা আচার, অর্ধসত্য, দূতদের সঙ্গে ফিসফিসানি যারা অত্যধিক নম্র হয়ে মাথা নত করে এবং নরমভাবে কথা বলে। একটি ছেঁড়া চিঠি, যেটি একসময় গ্যান্ডোকে তাদের মৃত প্রভু থেকে উপহার হিসেবে দেয়া একটি আচারিক মুখোশে লুকানো ছিল, একটি ভয়াবহ সত্য উদ্ঘাটন করে। বিখ্যাত সেতু সুয়ামা অবরোধের সময় গ্যান্ডো গোপনে একটি প্রধান দুর্গ আত্মসমর্পণ করেছিলেন, শত শত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে শোগুনেটের সঙ্গে রাজনৈতিক সুবিধার বিনিময়ে। এটি ছিল একটি প্রতারণা যা কৌশল হিসেবে ঢেকে রাখা হয়েছিল, একটি মিথ যা আচারিকভাবে পূজিত হয়েছিল, এবং এটি কাজ করেছিল। রাইকো অস্থির হয়ে পড়ে। সে তার জীবন উৎসর্গ করেছিল তলোয়ার পথের প্রতি, সেই বুশিদোর প্রতি যা বিশৃঙ্খলার মধ্যে স্পষ্টতা প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সে দেখতে পায় যে এটি নতুনভাবে লেখা হয়েছে, রদ করা হয়েছে, তাদের যারা এটি রক্ষা করার শপথ নিয়েছিল তাদের দ্বারা। বুশিদো কি একটি মহৎ কোড, নাকি এটি একটি রাজনৈতিক যন্ত্র যা মহত্বকে অ্যাম্বিশনের আড়ালে চাপা দিতে ব্যবহৃত হয়? অনুভূত প্রতারণা যে কোনো তলোয়ারের চেয়েও গভীরভাবে ক্ষত সৃষ্টি করে। গ্যান্ডো, দোষ এবং বাস্তববাদের মধ্যে দ্বিধাগ্রস্ত, তার কাজকে ঠান্ডা মাথায় ন্যায়সঙ্গত করে তোলে, ক্লান বেঁচে থাকে। এখন এটাই একমাত্র কোড যা গুরুত্বপূর্ণ। রাইকো, পূর্বপুরুষদের পূজার মঞ্চে হাঁটু গেড়ে, শুধু পতিতদের জন্য নয়, বরং সেই নিষ্পাপত্বের জন্য কাঁদে যা সে সত্য আবিষ্কার করে হারিয়ে ফেলেছিল। তার পিছনে তাদের ইতিহাসের আঁকা স্ক্রোলগুলি ভাঙা দেয়াল থেকে প্রবাহিত হওয়া বাতাসে উড়ে যায়, স্ক্রোলগুলি এখন কল্পকাহিনীর মতো অনুভব হয়। তাকে এখন নির্বাচন করতে হবে, একটি মিথ্যার উত্তরাধিকার বহন করবে, নাকি একটি নতুন পথ তৈরি করবে, এমন এক পথ যেখানে সত্য সমস্ত কিছু মূল্যবান হতে পারে, তার নিজের সম্মানও সহ। সম্মানের মুখোশ ভেঙে যায় না, এটি সরে যায়। ফিসফিস করা তলোয়ার। তলোয়ারটির নাম ছিল টোসুকিকাগে, চাঁদের ছায়া। বলা হয় এটি একটি গ্রহণের সময় এক নীরব কুম্ভকার দ্বারা তৈরি হয়েছিল, এবং এর তীক্ষ্ণ ধাতুতে একটি সূক্ষ্ম নীল রঙের ঝলক ছিল, যেন চাঁদের আলো চিরকাল তার ইস্পাতের মধ্যে আটকে পড়েছিল। তলোয়ারটি ছিল দেবতাদের উপহার, অথবা কিছু পুরনো কিছু থেকে অভিশাপ। যখন শোগুনের প্রিয় জেনারেল টোসুকিকাগে হাতে নেয়, তাকে রাতে ব্যারাকে ঘোরাঘুরি করতে দেখা যায়, কাউকে কিছু না বলে, চোখ শূন্য, ঠোঁটে দীর্ঘ মৃত যোদ্ধাদের নাম ফিসিস করতে থাকে। কয়েকদিন পর তাকে একটি মন্দিরে হাঁটু গেড়ে প্রার্থনা করতে পাওয়া যায়, তার বর্ম খুলে ফেলা হয়েছে, তার হৃদয় ওই তলোয়ারের মধ্য দিয়ে বিদ্ধ, যেটি একসময় বিজয়ের সঙ্গে তিনি তুলেছিলেন। খবর দ্রুত ছড়িয়ে পড়ে, যেন ধোঁয়ার মধ্যে আগুন, যে যোদ্ধা এই তলোয়ারটি গ্রহণ করে, সে হয়তো পর্বতমালায় অদৃশ্য হয়ে যায়, ভৌতিক এবং অর্ধপাগল হয়ে, অথবা মৃত অবস্থায় পাওয়া যায়, তাদের শেষ অভিব্যক্তি ভয়াবহ আতঙ্কে বাঁকা হয়ে থাকে। ফিসফিসানি বাড়ে, এটি সেই তলোয়ার যা দেহের আগে আত্মাকে হত্যা করে। কিন্তু রাইকো, যিনি তার গুরুতে আবিষ্কৃত প্রতারণা থেকে এখনও দুলছেন, টোসুকিকাগে টানতে চলে আসে শুধু গৌরবের জন্য নয়, বরং উত্তর খোঁজার জন্য। তার শোক একটি ক্ষুধায় পরিণত হয়েছে। সে বিশ্বাস করে যে তলোয়ারটি একটি গভীর বিকৃতির রহস্য প্রকাশ করতে পারে, একটি যা কেবল মানুষকে নয়, তাদের হাতে ধরা সম্মানের প্রতীকগুলোকেও সংক্রমিত করেছে। বন্ধ দরজার পিছনে কাউন্সিলের সদস্যরা প্রতিশাপ নিয়ে নয়, রাজনৈতিক ফলাফল নিয়ে আলোচনা করছে। তলোয়ারটি একসময় একটি এখন চাপা পড়া রাজকীয় দ্বৈরথে ব্যবহার হয়েছিল, এবং এর পুনঃপ্রকাশ শোগুনেটের মিথ্যাচারিত রেকর্ডগুলোকে প্রকাশ করার হুমকি দেয়। কিছু মানুষের কাছে প্রতিশাপটি একটি সুবিধাজনক অজুহাত, তলোয়ারের অস্তিত্ব মুছে ফেলার, এবং তার সাক্ষীদের। যখন রাইকো প্রথমবারের মতো টোসুকিকাগে ধরল, সে কোনো ফিসফিসানি শোনেনি। সে শুনেছে নাম, তার পূর্বপুরুষদের, যারা কুলে স্ক্রোল থেকে মুছে ফেলা হয়েছিল, যারা চুপচাপ মরেছিল, তাদের বিশ্বস্ততা বিক্রি করেছিল অন্যদের জন্য সময় কিনতে। দৃশ্যগুলো ঝলমল করছে। এভারিস্ট যুদ্ধগুলি যা কখনো রেকর্ড করা হয়নি, হাতে হাতে গোপন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে পবিত্র দ্বৈরথের ছদ্মবেশে। তলোয়ারটি, মনে হয়, ভূত নয়, এটি প্রকাশ করে। কিন্তু যা এটি প্রকাশ করে তা ক্ষমতার ভারসাম্য বিঘ্নিত করতে পারে। রাইকোর হাত কাঁপছিল, ভয় থেকে নয়, বরং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সত্যের অপ্রতিরোধ্য বোঝা থেকে। প্রথমবার সে বুঝতে পারে যে তলোয়ারগুলি ইতিহাস গড়ে না তাদের ধার দিয়ে, বরং তাদের সম্পর্কে বলা গল্পগুলির মাধ্যমে।
এবং কিছু গল্প কখনো বেঁচে থাকার জন্য মেন ছিল না। তলোয়ারটি মোমবাতির আলোতে আলোকিত হয়, এবং রাইকো, ছায়ায় ঘেরা, নিজের কাছে প্রশ্ন করে, আমি কি সত্যের অধিকারী, নাকি এটি আমাকে অধিকার করছে? যে নারীকে যুদ্ধ করতে বলা হয়নি। একটি পৃথিবীতে যেখানে কন্যাদের ভাইদের তুলনায় নত হওয়ার শিক্ষা দেওয়া হয়, লেডি আকেনো শিখেছিলেন একে অপরের কাছে নিঃশব্দে তলোয়ার টানতে। দিনের বেলা তিনি আনুগত্যের পথ অনুসরণ করতেন, অপূর্ব কলিগ্রাফি, সঠিক চা অনুষ্ঠান, রেশমি হাসি। কিন্তু রাতের বেলায়, তার পূর্বপুরুষের আশ্রয়ে, ডার্ক আঙ্গিনায়, তার বৃদ্ধ প্রশিক্ষিকা তাকে অনন্য নির্যাতিত যোদ্ধাদের ভুলে যাওয়া কৌশল শিখাতেন। অনবাবু গেইসা, মহিলা যোদ্ধারা যারা অধিকাংশ বংশপঞ্জিতে মুছে ফেলা হয়েছিল, শুধুমাত্র ফিসফিস করে বলা লালাবি এবং নিষিদ্ধ স্ক্রোলগুলিতে মনে রাখা হয়েছিল। আকেনোর বাবা, লর্ড ইশিগাওয়া, শোগুনেটের সবচেয়ে বিশ্বস্ত দাসদের একজন ছিলেন, একজন পুরুষ যিনি বিশ্বাস করতেন যে নারীদের স্থান আছে, আর সেই স্থান যুদ্ধক্ষেত্রে নয়। কিন্তু যখন তার গোপন লেনদেন একটি মিত্র বংশকে মিথ্যা অজুহাতে হত্যার দিকে নিয়ে যায়, তখন আকেনোই সত্যটি দেখতে পায়, তিনি জীবনগুলো শিরোনাম পরিবর্তনের জন্য বিনিময় করেছেন। এই জ্ঞানের বোঝা তার মধ্যে কিছু ভেঙে দিল। তিনি তৈরি করেন ক্রিমসন ভেইল, একটি গোপন প্রতিরোধ গঠন করেন, যোদ্ধা নারীরা, বিধবা, কন্যা, দাসী, যারা সকলেই প্রভুদের মিথ্যাগুলির এবং পুরুষ ক্ষমতার যন্ত্রণাটির বিরুদ্ধে কিছু হারিয়েছিলেন। গা ডার্ক লাল এবং রৌপ্য শালে সজ্জিত, তারা ভূতের মতো আঘাত হানে, দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের লক্ষ্য করে এবং সাম্রাজ্যিক আর্কাইভ থেকে অপরাধমূলক রেকর্ড চুরি করে। তাদের অস্তিত্ব একসময় একটি গুজব হয়ে ওঠে, যতক্ষণ না তারা কিয়োটোর কাছে আঘাত করে। তবে আকেনোর হৃদয়ে একটি গোপন ছিল, যা কোনো তলোয়ারের থেকেও দুর্বল ছিল। কায়েদে, একজন রনিন, যাকে তিনি একটি নদী পথে রক্তাক্ত অবস্থায় খুঁজে পেয়েছিলেন, তার সবচেয়ে বিশ্বস্ত তলোয়ার হয়ে ওঠে, এবং সে ছিল সেই পুরুষ যাকে তিনি তার হৃদয়ের দেয়ালে প্রবেশ করতে দিয়েছিলেন। তবে আকেনোর পৃথিবীতে, বিশ্বাস সবসময় একটি জুয়া ছিল। তিনি তাকে এক সন্ধ্যায় অনুসরণ করেন, যখন একটি মিশন খুব সহজভাবে হয়ে যায়। বাঁশবাগানের নীরবতায়, তিনি তাকে তার বাবার দরবারের ভাষায় কথা বলতে শুনতে পান। তার রক্ত শীতল হয়ে যায়। কায়েদে আর একজন বেঁচে থাকার লড়াকু নয়। সে একজন গুপ্তচর, যাকে তার বিদ্রোহের ভিতরে ঢুকিয়ে আনার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু যখন তিনি তাকে থামতে দেখে, চাঁদের দিকে তাকিয়ে মনে হয় যেন চুপি চুপি প্রার্থনা করছে, তিনি কিছু অন্য কিছু দেখেন, দ্বিধা, অপরাধবোধ, অনুশোচনা। সে কি তার প্রতি প্রেমে পড়েছে? নাকি এই অংশটিও তার অভিনয়ের অংশ? রাজনৈতিকভাবে, তার বিশ্বাসঘাতকতা ক্রিমসন ভেইলকে ধ্বংস করে দিতে পারে। আবেগগতভাবে এটি তার শেষ অংশটি ভেঙে দিতে পারে, যা এখনও প্রেমে বিশ্বাস করেছিল। রাতে, তার গোপন কক্ষে, আকেনো আয়নায় দাঁড়িয়ে, তলোয়ার টানতে থাকে, লাল পর্দা তার কাঁধে ঝুলছে। তার প্রতিবিম্বটি অশ্রুতে ঝাপসা হয়ে যায়, দুর্বলতার নয়, তবে যুদ্ধের মধ্যেই। আমি পুরুষদের মতো তাকে পরাস্ত করতে প্রশিক্ষিত হয়েছিলাম। তাকে ভালোবাসার জন্য নয়, সে তাকে এখনও মোকাবিলা করতে পারে না, না যতক্ষণ না সে নিশ্চিত হতে পারে যে, সে তাকে কিভাবে দেখে, যখন সে তাকে দেখবে। বাইরে, মোমবাতির আলো ঝকঝক করে, বাজ পড়ছে দূরে। বিদ্রোহ বাড়ছে, শোগুন তার শাসন শক্তিশালী করছে, এবং আকেনো তার তলোয়ার ধার করছে, প্রতিশোধের জন্য নয়, তবে স্পষ্টতার জন্য। সম্রাটের দ্বৈত খেলা। সম্রাটের আদালত চমৎকার আচার অনুষ্ঠানে উজ্জ্বল, সোনালি পর্দা, রেশমি পতাকা যা বাতাসে আগুনের আত্মার মতো নাচে, কিন্তু তার পলিশ করা শান্তির নিচে একটি সিংহাসন রয়েছে, যা বিশ্বাসঘাতকতার ওপর ভারসাম্য রক্ষা করছে। বিশ্বের কাছে, সম্রাট এক প্রতীকী ব্যক্তিত্ব, একটি ঐশী উপস্থিতি যা আচার ও কবিতার মধ্যে আবদ্ধ, যখন শোগুন সোনা এবং আইনের মাধ্যমে প্রকৃত ক্ষমতা প্রয়োগ করেন। কিন্তু খুব কম মানুষ সত্য জানে, সম্রাট একটি আরও বিপজ্জনক খেলা খেলেন। কৃষ্ণচন্দ্র সিংহাসনের পেছনে লুকানো কামরায়, সম্রাট ভূত বংশের দূতদের সঙ্গে দেখা করেন, এমন পরিবার যারা মৃত বলে ভাবা হতো, যাদের বংশধররা শোগুনদের নেতৃত্বে সাফ করে ফেলা হয়েছিল ক্ষমতা নিশ্চিত করার জন্য। কিন্তু রক্তের লাইন বেঁচে ছিল, মিথ্যা নাম এবং দূরবর্তী প্রদেশে লুকানো ছিল, বিশ্বাসঘাতকতার স্মৃতিতে পূর্ণ। এই ভূত বংশধরদের মধ্যে একজন হলেন লর্ড কাগেমুরা, এক সময়ের মহৎ বংশ এনজানের উত্তরাধিকারী। তাকে বড় করা হয়েছিল মোমবাতির আলোতে ফিসিস করা গল্পে, অধিকার হারানো, জমি কাটা, ইতিহাস থেকে মুছে ফেলা আত্মীয়দের সম্পর্কে। তার ফিরে আসা গৌরবের জন্য নয়, এটি প্রতিশোধের জন্য। সম্রাট জানেন যে সরাসরি বিদ্রোহ আত্মহত্যা। কিন্তু বিশৃঙ্খলা সুযোগ সৃষ্টি করে। একটি গোপন আলোচনা, যা অব্যক্ত উত্তেজনায় ভরা, সম্রাট কাগেমুরাকে বলেন, শোগুন বিশ্বাস করেন যে আমি অন্ধ। চলুন তাকে প্রমাণ করি যে নীরবতা অজ্ঞতা নয়। তবে ধৈর্য যা কৌশলে পরিণত হয়েছে, এদিকে, শোগুনের কাউন্সিলে, বিরোধিতা বাড়ছে। কিছু লোক সন্দেহ করছেন যে সাম্রাজ্যিক তহবিল উত্তর প্রদেশে পাচার হচ্ছে, আচার অনুষ্ঠানের পেছনে লুকানো, ভূত বংশদের পুনরায় সশস্ত্র করার জন্য।
রাজনৈতিক হত্যাকাণ্ডগুলি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সীমান্ত প্রদেশে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বিদ্রোহের গুজব আদালতের মধ্যে তামাকের ধোঁয়ার মতো লেগে রয়েছে। এবং এই নীরব যুদ্ধের কেন্দ্রবিন্দুতে বসে আছেন সম্রাট, শান্ত, অক্ষেত্রযোগ্য, চাঁদের মতো সাদা পোশাক পরা, তার শব্দগুলি বেদনার মতো কোমল, তবে তীক্ষ্ণ অর্থে পূর্ণ। কিন্তু দ্বৈত খেলা তার আত্মার উপর ভারী হয়ে উঠছে। প্রতিটি সম্পর্ক যা তিনি অতীতের প্রতিশোধমূলক ভূতদের সঙ্গে গঠন করেন, তা তার শপথ করা শান্তির একটি অংশ ক্ষয় করে দেয়। তিনি একটি এত সূক্ষ্ম রেখায় হাঁটছেন যে একটি ভুল পদক্ষেপ গৃহযুদ্ধ শুরু করতে পারে। রাতে সম্রাট এমন কবিতা লেখেন যা কেউ পড়ে না, গানগুলি প্রেম বা জ্ঞানের নয়, তবে ভাঙা শপথ এবং কৌশলের একাকিত্বের সম্পর্কে। একটি রাজ্য যা নীরব, সবচেয়ে জোরে চিৎকার করে, কিয়োটোর গেটের বাইরে, এনজান বংশের পতাকা আবারও উঁচু হয়েছে, এটি কালোতে নবজন্মিত একটি ফিনিক্স ক্রেস্ট। শোগুন নির্মম নির্ভুলতায় বিদ্রোহ দমন করার প্রস্তুতি নিচ্ছেন, জানেন না যে বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়া হাতটি সাম্রাজ্যিক আংটি পড়েছে। এবং সম্রাটের বাগানে প্রথম বেদানা ফুল পড়ে। রোনিন চুক্তি। তাদের একসময় নায়ক বলা হতো। এখন তারা কিছুই নয়, কোনো নাম নেই, কোনো প্রভু নেই, কোনো বাড়ি নেই। 4-7 রোনিন, যারা জীবিত প্রভুর প্রতি আনুগত্যের পরিবর্তে ন্যায়বিচারের প্রতি একটি যৌথ তৃষ্ণায় বাধ্য, যা কিছু অন্ধকারে পরিণত হয়েছে, এডোর তুষারে ঢাকা প্রান্তরে ঘুরে বেড়ায়। মানুষ তাদের গল্পটি শ্রদ্ধার সঙ্গে ফিসফিস করে, কিভাবে তারা শোগুনের শান্তির আদেশকে অস্বীকার করে তাদের পতিত দায়মোকে প্রতিশোধ নিতে বেরিয়ে পড়েছিল। কিন্তু যা গল্পগুলি বাদ দেয় তা হল তাদের প্রকৃত উদ্দেশ্য। রহস্যময় এবং হিসাবী জিনজো এর নেতৃত্বে রোনিনরা কেবল একজন প্রভুর প্রতিশোধ নিচ্ছে না, তারা একটি রক্তরেখা পুনর্জীবিত করছে। একটি রক্তরেখা যা প্রাচীন কুরোটাকা রাজবংশ এর সাথে সংযুক্ত, একটি ভুলে যাওয়া সাম্রাজ্যিক শাখা যা একসময় মূল সিংহাসনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাদের প্রভুর মৃত্যু, তারা বিশ্বাস করে, ছিল কেবল একটি শাস্তি নয়, এটি শতাব্দী প্রাচীন একটি দাবা খেলার চূড়ান্ত পদক্ষেপ ছিল যা কুরোটাকা উত্তরাধিকারকে ক্ষমতার ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। জিনজোর ডায়েরি, যা সাইফার এবং রক্তে মিশানো কালি দিয়ে লেখা, নাম, চিহ্ন এবং প্রাচীন চুক্তির অন্তর্ভুক্ত যা রাষ্ট্র অনুমোদিত ইতিহাসের অধীনে বহু বছর ধরে চাপা পড়েছিল। যদি এটি আবিষ্কৃত হয়, তবে এটি শোগুনের পরিবারের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে পারে, প্রতারণা, হত্যাকাণ্ড এবং রাজনৈতিক জালিয়াতির মাধ্যমে তৈরি করা। 4-7 জনের মধ্যে প্রতিটি একজনের হাতে একটি পরিকল্পনার টুকরো বহন করে, কেবল একটি তলোয়ার নয়, বরং একটি ভূমিকা, গুপ্তচর, দাঙ্গাকারী, ধ্বংসকারী, ঐতিহ্যের রক্ষক। কিছু সন্দেহ প্রকাশ করে, কিছু গৌরবের জন্য ক্ষুধিত। সবাই তাদের নিজস্ব উপায়ে ভেঙে পড়েছে। তবে একজনের মধ্যে কিছু একটা ভাঙতে শুরু করে। রিকিমারু, তাদের মধ্যে সবচেয়ে ছোট, সৎ প্রতিশোধের গল্পে বড় হয়েছে। কিন্তু যখন লাশগুলি বাড়তে থাকে, সে জিনজোর দৃষ্টিভঙ্গির ফাটলগুলো দেখতে শুরু করে। তারা যে লক্ষ্যগুলি নির্মূল করছে, তা কেবল শত্রু নয়, তাতে রয়েছে শাসন ব্যবস্থা সম্পর্কিত নিরপরাধ লোক, পণ্ডিত, সন্ন্যাসী, এমনকি রাজনৈতিক বিরোধীদের শিশু। প্রতিশোধ এবং বিপ্লবী নিষ্ঠুরতার মধ্যে রেখাটি মুছে যেতে থাকে। একটি ভীতিকর মধ্যরাত্রির দৃশ্যে রিকিমারু একটি মিশন থেকে রক্তে ভেজা হাতে ফিরে আসে এবং একটি তুষারের নদীতে তার প্রতিবিম্বে তাকিয়ে থাকে। তার উপরে থাকা নক্ষত্রগুলি ঝলমল করছে, যেন তার নেওয়া আত্মাগুলি। যদি এটি ন্যায়বিচার হয়, তবে কেন আমি নিজেকে খলনায়ক হিসেবে অনুভব করি? এদিকে শোগুনেট অস্থির হয়ে পড়ে। গোয়েন্দারা রিপোর্ট করছে যে রোনিনরা গ্রামগুলোতে আগের মতো হতাশায় নয়, বরং উদ্দেশ্য এবং সমন্বয়ে চলেছে। এটি অন্য যোদ্ধাহীনদের ছড়িয়ে ছিটিয়ে থাকা রাগ নয়, এটি একটি অভ্যুত্থান যা তুষারের নিচে প্রস্তুতি নিচ্ছে। একটি গোপন সভা ডাকা হয়। একটি এলিট খুনি, ওয়েরিট শুয়েও, যিনি নীরবতা এবং ছায়ার কৌশলে প্রশিক্ষিত, কে পাঠানো হয় শুধু রোনিনদের নির্মূল করতে নয়, তাদের ডায়েরিটি চুরি করতে এবং যে রাজবংশ তারা পুনর্জীবিত করতে চায় তা উন্মোচন করতে। সে একসময় জিনজোকে জানত গভীরভাবে। একটি তুষার ঢাকা মন্দিরে, যেখানে ঝপকানো বাতি জ্বলছে, রোনিনরা আবারও একটি নীরব শপথ নেয়। একে একে তারা তাদের তলোয়ার টানে, তা তাদের থমস চেপে ধরে যতক্ষণ না রক্ত তুষারে মিশে যায়। পতিতদের জন্য, ভুলে যাওয়াদের জন্য, ভবিষ্যতের জন্য। কিন্তু কার ভবিষ্যৎ? এবং কোন খরচে? অপমানিত সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী। তারা তাকে সেইজেন মাদ বলেছিল, একসময় প্রয়াত সম্রাটের আধ্যাত্মিক পরামর্শক, এখন এক নির্বাসিত ব্যক্তি যিনি পর্বত ও সরে ভেঙে পড়া মন্দিরের ধ্বংসাবশেষে বসবাস করেন, যেখানে কিংবদন্তি বলে জীবিতরা মৃতদের সাথে কথা বলতে পারে। তার বর্ম ছেঁড়া, তার দাড়ি বুনো, তার চোখে এক ধরনের স্পষ্টতা জ্বলছে যা সবচেয়ে সাহসীকেও অস্থির করে তোলে। কিছু লোক তাকে দেবীয় স্পর্শপ্রাপ্ত এক ভবিষ্যদ্বক্তা মনে করে। অন্যরা তাকে একটি ধর্মদ্রোহী মনে করে, যে সামুরাই আদেশের পবিত্র ভিত্তি চ্যালেঞ্জ করতে সাহস করেছে। বছর কয়েক আগে সেইজেন একটি কথাটি ফিসফিস করেছিলেন যা সাম্রাজ্যিক আদালতকে কেঁপে দিয়েছিল, বুশিদোর ভিত্তি সম্মান নয়,
বরং মুছে ফেলা, এই জন্য তাকে তার উপাধি এবং বংশধরিত্ব থেকে অপহরণ করা হয়েছিল এবং নীরবতার মধ্যে নিপতিত করা হয়েছিল। কিন্তু তিনি নীরব থাকেননি। তিনি একটি নতুন ধর্মগ্রন্থ লিখতে শুরু করেছিলেন, অশের স্ক্রল। এটি ছিল টুকরো টুকরো এবং ধাঁধায় লেখা একটি কাজ, যা আকাশের সমন্বয়, পূর্বপুরুষদের দৃষ্টি এবং নিষ্ঠুর ঐতিহাসিক সত্যের সাথে বোনা ছিল। এর কেন্দ্রস্থলে একটি ভবিষ্যৎবাণী ছিল। যখন 3টি চাঁদ ওঠে এবং ঈগল পড়ে, তখন মিথ্যা যোদ্ধারা আগুন এবং আকাশ দ্বারা উন্মোচিত হবে, দেবীয় ঘটনা কাছে আসছে। সেইজেন তার চূড়ান্ত স্ক্রোলটি, যা একটি আচারিক ঘণ্টার খোদিত ভিত্তির মধ্যে লুকানো ছিল, শোগুনের আদালতে কাজ করা তার এক প্রাক্তন শিষ্য হানাইকে পাঠায়, যে এখনও তার দৃষ্টিভঙ্গির একজন বিরল বিশ্বাসী। কিন্তু হানায় 2টি কর্তব্যের মধ্যে দ্বিধা বিভক্ত, সে যেই আদেশে সেবা করে তা রক্ষা করবে, নাকি সত্য যা এটি চাপা দিয়েছে তা উন্মোচন করবে। যখন সে মোমবাতির আলোতে স্ক্রোলটি পড়ে, সে অতীতের দৃশ্যগুলির মধ্যে ফিরে যায়, সেইজেনকে সম্রাটের গ্রন্থাগারে, যেখানে সে সরকারি রেকর্ডের খালি পাতায় আঙুল দিয়ে দেখাচ্ছিল। যা তারা লুকিয়ে রেখেছে তা ভুলে যায় না, তিনি বলেছিলেন। এটি চুপ হয়ে গেছে। স্ক্রোলটি একটি ভুলে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ করে, কিনশু মঠের ধ্বংস, একটি প্রাচীন শিক্ষা কেন্দ্র যেখানে একসময় বলা হতো বুশিদো একটি নমনীয় পথ, একটি কঠোর মতবাদ নয়। শোগুনেট তাদের দেশদ্রোহী বলে চিহ্নিত করেছিল। সেইজেন দাবি করেন তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিল কারণ তারা আনুগত্যের পরিবর্তে স্বাধীনতা প্রচার করেছিল। এখন পূর্বাঞ্চলের সন্ন্যাসীরা অদৃশ্য হয়ে যেতে শুরু করেছে। কিছু মন্দির রহস্যজনকভাবে পুড়েছে, অন্যগুলি ভয়ঙ্করভাবে শূন্য দাঁড়িয়ে আছে, তাদের তাক থেকে স্ক্রোলগুলি খালি। হানায় গোপনে ওসরে যাত্রা করে, যেখানে সে সেইজেনকে একটি জলপ্রপাতের নিচে ধ্যান করতে দেখতে পায়। তার শরীর দুর্বল, তার কণ্ঠে ফিসফিসানি, তবে প্রতিটি শব্দ একটি অদ্ভুত শান্তির সাথে মিশে থাকে। তলোয়ার সত্য নয়, এটি সত্যের চুপ করানোর যন্ত্র। সে তাকে প্রশ্ন করে, সে কি সত্যিই বিশ্বাস করে যে ভবিষ্যৎবাণীটি সত্যি হবে। সেইজেন হাসে, তার চোখ বন্ধ। যখন বজ্রপাত পর্বতের উপর ঘুরে আসে, এটি ইতিমধ্যেই হয়েছে। তারা এখনও এটি দেখেনি, এবং তাদের উপরে, আকাশে, নক্ষত্রগুলি সরতে শুরু করে। গুণের গোপন উত্তরাধিকারী। যখন শোগুনের একমাত্র বৈধ পুত্র তার বাগানে ওয়াইফওয়াস অবস্থায় পাওয়া যায়, মুখ শান্ত, হাতে একটি সাকুরা পাপড়ি আঁকড়ে ধরে, রাষ্ট্র একটি ভবিষ্যৎকে শোক করে যা আর কখনো আসবে না। আদালত এটি রোগ বলে ঘোষণা করে। ফিসফিস করা দরবারি এটি বিষ বলে। ক্ষমতার প্রাচীরে শোগুনেট ভেঙে পড়ে। কোনো উত্তরাধিকারী না থাকার কারণে, উত্তরাধিকারী প্রজন্মকে বহন করার জন্য, উত্তর থেকে এক মাস্ক পরা তলোয়ারবাজ আবির্ভূত হয়, নীরব, দ্রুত, মারাত্মক। সে পরিধান করে সাদা সাপের চিহ্ন, একটি কুল যা বিভাজনের যুদ্ধের সময় বিলুপ্ত বলে মনে করা হয়েছিল, যার শেষ সদস্যদের দেশদ্রোহের জন্য অভিযুক্ত করা হয়েছিল এবং বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু এই তলোয়ারবাজ শোগুনের ব্যক্তিগত বংশধরের মধ্যে একমাত্র পরিচিত স্টাইলের সাথে লড়াই করে, নীরব ক্রেন ফর্ম, যা গোপনে পাশ করা হয়েছে, কখনো কোনো স্ক্রোলে রেকর্ড করা হয়নি। তার নিখুঁততা শেখা হয়নি। এটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। গুজব ছড়িয়ে পড়ে সে শোগুনের অবৈধ পুত্র, এক গোপন সম্পর্কের ফলস্বরূপ, এক নিম্নবর্গের মমতাময়ীর সঙ্গে, যিনি সন্তানের জন্মের আগেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কিন্তু কেউ জানে না তার নাম। শোগুন, যিনি ইতিমধ্যেই বৃদ্ধ এবং শোকের দ্বারা দুর্বল, তার প্রাসাদের করিডোরে ভূত দেখতে শুরু করেন। তিনি বিশ্বাস করেন যে মাস্ক পরা তলোয়ারবাজ তার পুত্র, যে মৃত্যুর পর ফিরে এসেছে, অথবা তার সবচেয়ে বড় অনুতাপের প্রতিচ্ছবি। স্মৃতিচারণা তাকে ছিঁড়ে ফেলে, এক রাতের শেষে একটি মহিলার বাহুতে, যার হাসি ছিল ধান ক্ষেতের মধ্যে হাওয়ার মতো নরম। সে একসময় ফিসফিস করেছিল, যদি তুমি প্রেমের উপর কর্তব্য বেছে নাও, তোমার বাড়ি পতিত হবে। সে কর্তব্য বেছে নিয়েছিল। সে চলে গিয়েছিল। এখন তার চোখ মাস্কের মধ্যে তাকিয়ে থাকে, একটি মুখ যা উপেক্ষা করা যায় না। কিন্তু আদালত অনুভূতির উপর নির্মিত নয়। লর্ড হিরোটাকা, শোগুনের ভাই এবং ক্ষমতার পরবর্তী উত্তরাধিকারী, মাস্ক পরা যোদ্ধাকে পুত্র হিসেবে নয়, একটি হুমকি হিসেবে দেখেন। যদি রক্তরেখাটি বৈধ প্রমাণিত হয়, তবে হিরোটাকা সবকিছু হারিয়ে ফেলবে। সে তলোয়ারবাজের মাথা চায় এবং তাকে শিকার করার জন্য এলিট খুনি, ব্ল্যাক রেইন, পাঠায়, যোদ্ধারা যারা কোনো চিহ্ন বা সাক্ষী না রেখে হত্যা করতে প্রশিক্ষিত। এদিকে, মাস্ক পরা উত্তরাধিকারী ছাদ থেকে দেখছে, সিংহাসন চাইছে না, বরং উত্তর খুঁজছে। তার পুরো জীবন ছায়া, নির্বাসন, এমন একটি নামের ফিসফিসানি যা কখনো উচ্চারণ করা হয়নি। সে রাজনীতির কিছু চায় না, কিন্তু পরিণতি, যেমন সবসময়, অন্য পরিকল্পনা করেছে। সে এক দুষ্ট সামুরাই থেকে একটি গ্রাম রক্ষা করে, এবং একটি বৃদ্ধা তার সামনে হাঁটু গেড়ে বলে, তুমি প্রথম শোগুনের আত্মা ধারণ করো। আমি তা তোমার নীরবতায় দেখছি। সে ভাবছে, সে কি মিথ্যার সাম্রাজ্য উত্তরাধিকারী হওয়ার জন্য তৈরি হয়েছিল, নাকি তা অস্বীকার করবে। একটি পরিত্যক্ত দুর্গের নিচে একটি মোমবাতি দ্বারা আলোকিত মন্দিরে, সে প্রথমবারের মতো তার মাস্কটি সরিয়ে ফেলে।
তার মুখ ক্লান্ত, চোখগুলো বয়সের কারণে নয়, বরং পরিচয়ের ভারে। সে মাস্কটি মঞ্চে রাখে এবং ফিসফিস করে, যদি রক্ত ক্ষমতা হয় তবে আমার নীরবতা কি মানে? বাইরে ব্ল্যাক রেইন কাছাকাছি চলে আসে, কিন্তু উত্তরাধিকারী আর পালায় না। সে প্রস্তুত জীবনের তাকে দেওয়া পুরুষের মুখোমুখি হওয়ার জন্য এবং তাকে পরিত্যাগ করার জন্য। ভূত জেনারেল। ওয়ারি প্রদেশের পশ্চিমে একটি ক্ষেত্র আছে যেখানে কোনো ফসল জন্মায় না এবং কোন পাখি গান গায় না। স্থানীয়রা এটি কুরায়ামি নোহারা, অন্ধকারের ক্ষেত্র বলে ডাকে। এটি একসময় একটি যুদ্ধে পরিণত হয়েছিল, যা হোশিকাওয়া অবরোধের সময় রক্তে সিক্ত হয়েছিল, যেখানে জেনারেল হায়াতে নোরিও এবং তার এলিট ডিভিশন স্টর্ম রাইডার্স নিখোঁজ হয়ে গিয়েছিল শোগুনের চূড়ান্ত আদেশ প্রত্যাখ্যান করার পর, এক জনবহুল গ্রামকে পুড়িয়ে ফেলতে, যা বিদ্রোহী প্রতিরোধ হিসেবে ব্যবহার হচ্ছিল। দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়েছিল, তাদের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। এখন এক প্রজন্ম পর সেই ক্ষেত্রের কাছে নিযুক্ত সৈন্যরা নিখোঁজ হয়ে যাচ্ছে। পেট্রোল গায়েব হয়ে যাচ্ছে। ঘোড়াগুলি ফিরে আসে রয়্যাল ছাড়া। চাঁদের আলোহীন রাতে কেউ কেউ দাবি করে যে তারা ভূত যোদ্ধাদের সারি দেখতে পায়, অর্ধেক পোড়ানো বর্ম, চোখে দুঃখের আভা, কুয়াশার মধ্যে নীরবভাবে মার্চ করছে। শোগুনের উপদেষ্টারা বন্ধ পর্দার পিছনে আতঙ্কিত হয়ে পড়ে, যদি গুজব বাড়ে তবে তা শাসন ব্যবস্থার ইতিহাসের উপর পূর্ণ নিয়ন্ত্রণকে বিপদে ফেলতে পারে। ভূতরা বিপজ্জনক, হ্যাঁ, কিন্তু শহীদ ভূতরা দেশদ্রোহী। তারা একটি পুরুষ পাঠায় তদন্ত করতে। আকিহিকো একটি সরকারি অনুমোদিত সত্যোন্বেষী পাঠানো হয়। একজন প্রাক্তন সামুরাই পরিণত পণ্ডিত, তিনি একজন সন্দেহবাদী, যুদ্ধ এবং শোকার্তে বিধ্বস্ত। তার বড় ভাই রিও ছিলেন ঐতিহাসিক স্টর্ম রাইডার্সের জেনারেল, যিনি একসময় একটি ভূত দেশদ্রোহী এক কিংবদন্তি হিসেবে চিহ্নিত হয়েছিলেন। আকিহিকো ভূত বিশ্বাস করেন না, কিন্তু তিনি বছরের পর বছর তার ভাইয়ের কথিত দেশদ্রোহিতার লজ্জা বহন করে এসেছেন, এমনকি পারিবারিক সম্মান রক্ষার্থে তাকে জনসমক্ষে নিন্দা করেছেন। এখন তিনি সেই ক্ষেত্রের দিকে ফিরে যান যেখানে তাদের পথ একে অপরের সাথে শেষবার মিলেছিল, যেখানে আকিহিকো তার ভাইকে শোগুনের আদেশ মান্য করতে বেজ করেছিলেন, এবং রিও উত্তর দিয়েছিল, আমি দোষীদের সাথে থাকার জন্য নিরপরাধদের হত্যা করব না। যখন আকিহিকো মাঠে প্রবেশ করেন, তখন কুয়াশা তার চারপাশে মোড় নিয়ে যেন ছোঁয়ার আঙুল। তিনি ছায়াগুলি দেখতে শুরু করেন, বর্মের ঝলক, তলোয়ারগুলি নীরবতার মধ্যে ঝুলছে, চোখগুলি গাছ থেকে তাকিয়ে থাকে। মাঠের কেন্দ্রে একটি শুকানো গাছের নিচে তিনি একটি মঞ্চ খুঁজে পান যা ভাঙা তলোয়ার দ্বারা তৈরি করা হয়েছে। এর উপরে একটি পরিচিত হাতের লেখা একটি নোট, সব দেশদ্রোহীরা ভুল নয়, সব ভাই সঠিক নয়। এবং তারপর রিও আবির্ভূত হয়। দুর্গত, দানবীয় নয়। এখনও তার ঝড়াকা বর্ম পরা, তার মুখ অবিনশ্বর, যেমন আকিহিকো স্মরণ করে, কিন্তু তার চোখে শতাব্দী জুড়ে দুঃখের ছাপ। এবং তার পিছনে সেনা, বাস্তব, বিভ্রম নয়, ভূতি হলেও শারীরিক, একটি প্রাচীন অভিশাপ বা এক আধ্যাত্মিক বিদ্রোহের ফলস্বরূপ যা মানববোধের বাইরে। রিও কথা বলে, তার কণ্ঠ নিচু, তার নিচে বজ্রপাতের প্রতিধ্বনি, আমরা ন্যায়বিচারের জন্য অপেক্ষা করেছিলাম, এখন আমরা সত্যের জন্য মিছিল করছি। আকিহিকো তার হাঁটুতে পড়ে যায়, শোগুনের প্রতি কর্তব্য এবং তাকে পরিত্যাগ করা ভাইয়ের জন্য যে প্রেম সে এখনও বহন করে তার মধ্যে দ্বিধাগ্রস্ত হয়। সে জানে যে যদি সে এই সত্য নিয়ে রাজধানীতে ফিরে যায় তবে তার মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু যদি সে এটি লুকিয়ে রাখে তবে নীরবতার চক্র অব্যাহত থাকবে। রাজনৈতিক প্রভাবগুলি ভয়াবহ। যদি স্টর্ম রাইডার্স সত্যিই চলে তবে ইতিহাস নিজেই ভেঙে পড়ে, এবং এর সাথে যারা এটি লিখেছিল তাদের ক্ষমতা। রাতে আকিহিকো তার নোটবুকে একটি একক লাইন লেখে, ইতিহাসকে নিরাময় করতে হলে রক্ত ঝরতে হবে, এবং তার পিছনে যেমন বাতাস বাড়ে, ভূত সেনা মার্চ করে, জয়লাভ করতে নয়, কিন্তু দেখা হতে। সত্যের আগুন। 10,000 লিভস মন্দির নারার কুয়াশাচ্ছন্ন পাহাড়ের গভীরে অবস্থিত। একসময় বলা হতো এটি ছিল স্যামুরাই আইন এবং ইতিহাসের সবচেয়ে বড় আর্কাইভ, স্ক্রোলগুলি যা শিষ্যরা, প্রভুরা এবং যোদ্ধারা শতাব্দী ধরে লিখেছিলেন। এটি ছিল সেই স্থান যেখানে বুশিদোর কোড কেবল পূজা করা হয়নি, বরং সম্পাদিত, পর্যালোচিত, পুনঃসংজ্ঞায়িত করা হয়েছিল, ধীরে ধীরে, প্রজন্মের পর প্রজন্মে, যা পরিবর্তিত শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা প্রতিফলিত করে। কখনোই কোনো প্রকাশ্য লেখককে এর নিচের কক্ষে প্রবেশ করার অনুমতি দেওয়া হতো না। এখন পর্যন্ত তোমো একটি নম্র, চুপচাপ লেখক, যে একটি ক্ষুদ্র কুল থেকে এসেছে, তাকে পুনঃবর্গীকরণ এর জন্য ডাকা হয়েছিল। সে আশা করেছিল স্ক্রোল কপি করবে, হয়তো টেক্সট আলোকিত করবে। কিন্তু যা সে পাথরের লাইব্রেরিতে পেয়েছিল তা ছিল অনেক বেশি বিপজ্জনক। একটি গোপন সিন্দুকের মধ্যে লুকানো নিষিদ্ধ স্ক্রোল, মূল শপথ, প্রথম সংস্করণের যুদ্ধ জার্নাল, রক্তে স্বাক্ষরিত চুক্তি এবং আধুনিক পুনঃবর্ণনাগুলির থেকে মুছে ফেলা। সে আবিষ্কার করল বুশিদোর জন্মের সত্য। একটি মহৎ কোড হিসেবে নয়, বরং একটি কৌশলগত ঐক্যকরণের পরিকল্পনা, যা ক্ষমতালোভী প্রভুরা তাদের স্যামুরাই এবং কৃষকদের নিয়ন্ত্রণ করতে লিখেছিলেন।
কোডের প্রথম সংস্করণ এমনকি আত্মসমর্পণকে অনুমতি দিয়েছিল যদি তা কুল রক্ষা করে। সেই লাইনটি শতাব্দী আগে মুছে ফেলা হয়েছিল। সিন্দুকের দেওয়ালগুলো ছিল তাদের নাম দিয়ে সজ্জিত, যারা এই বিকাশমান মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, লেখক, সন্ন্যাসী, এমনকি জেনারেল। একটি স্ক্রোলও, রেশমে বাঁধা এবং মোমে সিল করা, রাইকোর পূর্বপুরুষের নাম ধারণ করেছিল, একজন যোদ্ধা পণ্ডিত যার লেখা শগুনেটের সম্মানের অপব্যবহারকে নিন্দা করেছিল এবং নিখোঁজ হয়ে গিয়েছিল। তোমো জানত, যদি এই সত্য উন্মোচিত হয়, তবে স্যামুরাই গুণের সম্পূর্ণ আদর্শ ভেঙে পড়বে। যোদ্ধা শ্রেণী ভেঙে যাবে। শগুনের কর্তৃত্ব কম্পিত হবে। এবং কেউ আরেকটি সত্য জানত। একজন উচ্চপদস্থ লর্ড ইনো, যিনি শগুনেটের সাংস্কৃতিক সংরক্ষণ তদারকি করতেন, গোপনে উপস্থিত হন। হাসি, ভদ্রতা, নির্দোজতা। তার সাথে ছিল সাম্রাজ্যিক অগ্নিবাহক দলের একটি কোম্পানি। আনুষ্ঠানিক কারণ, পচনজনিত কারণে কাঠামোগত সংস্কার, সত্য, পরিকল্পিত দাহন। যতই মশালগুলো রাতের আকাশে জ্বলছিল, স্ক্রোলগুলো শুকনো পাতার মতো পুড়ছিল, শতাব্দী জুড়ে সংগ্রহ করা ইতিহাস ছাইয়ে পরিণত হচ্ছিল। কিন্তু তোমো সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত হয়ে ইতিমধ্যে একটি স্ক্রোল লুকিয়ে রেখেছিল। সবচেয়ে ক্ষতিকর, বাঁশের বাঁধা এবং একটি আচারিক বুদ্ধ মূর্তির শূন্য মেরুদণ্ডের মধ্যে স্থিত করা। যতই আগুন মন্দিরকে গ্রাস করছিল, তোমো সেই অগ্নিপুঞ্জের সামনে হাঁটু গেড়ে বসে, ভয় নয়, তবে শোক। তার চোখে আগুন প্রতিফলিত হচ্ছিল, কিন্তু তার হৃদয়ে একমাত্র বিদ্রোহের অগ্নিকণা ছিল। তারা শব্দগুলো পুড়িয়ে ফেলতে পারে, সেফিসিস করে, কিন্তু তারা স্মৃতিকে মুছে ফেলতে পারবে না। বাইরে কৃষকরা ভোরে জড়ো হয় ধোঁয়া উঠতে দেখে। তাদের বলা হয় এটি একটি দুর্ঘটনা ছিল। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ ফিসফিস করে ওই লেখক সম্পর্কে, যিনি সে রাতে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। একটি স্ক্রোল সম্পর্কে যা হয়তো এখনও বেঁচে থাকতে পারে। সত্য সম্পর্কে, যা কালি দিয়ে লেখা নয়, বরং তাদের দ্বারা যাদের এখনও এটি বিশ্বাস করা আছে। এবং অনেক দূরে, একটি গোপন গুহায়, বুদ্ধের মূর্তি একটি গোপন বিষয়ে নজর রাখছে যা আবার উদিত হতে অপেক্ষা করছে। চূড়ান্ত প্রকাশ, সম্মান ছিল মিথ্যা। কিয়োটোর আধুনিক ইস্পাতের আকাশচুম্বী দালানগুলির নিচে, অতীত নাড়া দেয়, নীরবতায় নয়, তবে প্রতিরোধে। নতুন একটি বুলেট ট্রেন টানেল তৈরির জন্য কনস্ট্রাকশন কর্মীরা একটি পরিত্যক্ত শগুনের যুগের দুর্গের প্রাচীরের নিকট খনন করছিল, তখন তারা কিছু প্রাচীন আবিষ্কার করে, একটি কবর, যা ল্যাকারের পাথরে সিল করা এবং সোনালি দড়ির সঙ্গে বাঁধা। ইতিহাসবিদরা আসে। তারপর নিরাপত্তা বাহিনী। তারপর নীরবতা। কিন্তু একটি তথ্য ফাঁস হয়। এবং সেই তথ্য পৌঁছায় রিকিমারুয়ের কাছে, যিনি এখন একজন পলাতক, যোদ্ধা, এবং অনিচ্ছাকৃত সত্য বহনকারী। ফিসফিসানি বলে, কবরটি বুশিদোর স্থপতিদের দ্বারা মুছে ফেলা চূড়ান্ত সত্যগুলি ধারণ করে। আকেনো, যে ক্ষতবিক্ষত, শক্তিশালী, কিন্তু অপ্রতিরোধ্য, এবং মাস্ক পরা উত্তরাধিকারী, যিনি এখন তাকেশি হিসেবে পরিচিত, তার সাথে রাইকো গোপনে রাতের অন্ধকারে কবরটি অনুপ্রবেশ করে। ভিতরে, সোনালি সুতো বাঁধা কাপড়ের স্তরের নিচে, তারা একটি যুদ্ধের বাক্স খুঁজে পায়, যার মধ্যে ভয়ানক জিনিসপত্র রয়েছে, জিনজোয়ের অপ্রকাশিত জার্নাল, রোনিন অভ্যুত্থানের নেতা, যা প্রতিশোধ নয়, বরং এক বিদ্রোহ যা প্রথম সৎ যোদ্ধার কোডকে পুনঃস্থাপন করতে চেয়েছিল। সম্রাটের একটি চিঠি, মোমে সিল করা এবং কান্নায় ভেজা, যেখানে তিনি স্বীকার করেছেন যে তিনি বিদ্রোহীদের অর্থ সহায়তা করেছেন শগুনেটকে ছায়া থেকে নিয়ন্ত্রণ করতে। সেইজেন সন্ন্যাসীর চূড়ান্ত স্ক্রোল, যা হাড়ের কালি দিয়ে লেখা, যেটি গ্লাস এবং ইস্পাতের যুগে স্যামুরাই মিথের পতন ভবিষ্যৎবাণী করেছিল। কিন্তু যা রাইকোকে ঠান্ডা করে দেয় তা হল একটি একক, ভাঙা আয়না, যা কবরের কেন্দ্রে রাখা ছিল, এবং এর নিচে খোদাই করা একটি বাক্য, শেষ মিথ্যা যা মারা যাবে। তা হল যেটি আমরা নিজেদের বলি। রিকিমারু তার প্রতিবিম্বে তাকিয়ে দেখে না একজন যোদ্ধা, না একজন পুত্র, না একজন উদ্ধারকর্তা, কিন্তু একজন মানুষ যাকে মিথ্যায় গড়ে তোলা হয়েছে, যা সে মরতে শিখেছে। যন্ত্রণা তা বিশ্বাসের ক্ষতির মধ্যে নয়, এটি সেই উপলব্ধিতে যে সে তার জীবন একটি ভূতকে রক্ষা করতে দিয়েছিল। তাকেশি, যে রক্তের বোঝা বহন করেছে যা সে কখনো উত্তরাধিকার হিসেবে চায়নি, হাঁটু গেড়ে বসে এবং প্রথমবারের মতো কয়েকদিন পরে কথা বলে, আমরা কি হয়ে উঠব যখন আমাদের যা কিছু ছিল তা কখনোই সত্য ছিল না। বাইরে, সরকারি কর্মকর্তারা স্থানটিকে একটি সিল করা সাম্রাজ্যিক কবর ঘোষণা করতে প্রস্তুত। কিন্তু আকেনো এগিয়ে আসে। সে একটি গোপন চ্যানেল খুলে, ছবি এবং ট্রান্সক্রিপ্ট বিশ্বে সম্প্রচার করে। সে সত্যকে অপরিবর্তনীয় করে তোলে। কিয়োটো গর্জে ওঠে। পুরো জাপানে একসময় রাষ্ট্রীয় প্রচারের জন্য ব্যবহৃত মন্দিরগুলো ফুল এবং নোটে পূর্ণ হয়, যারা যোদ্ধাদের সম্মান না জানায় না, বরং তাদের অপব্যবহারের জন্য শোক করে। প্রতিবাদ শুরু হয় না রাগ দিয়ে, বরং নীরবতা দিয়ে। জনসাধারণ চুপচাপ বসে থাকে, মাথা নত করে, হাতে খালি, অস্ত্র না ধরে, বরং আয়না ধরে। এদিকে, শগুনের শেষ বিশ্বস্ত, লর্ড হিরোটাকা, একটি চূড়ান্ত দমনপীড়ন আদেশ দেয়। কিন্তু তার সৈন্যরা হিমশিম খায়, কিছু সৈন্য আদেশ অস্বীকার করে, অন্যরা ডিসার্ট করে।
সত্যের সেনা, যদিও অস্ত্রহীন, বিশাল। একটি চূড়ান্ত দৃশ্যে রাইকো তার পূর্বপুরুষের গ্রামে ফিরে আসে, যেখানে নদীগুলি পরিষ্কার এবং সাকুরা ফুলগুলি আগেই ফুটে ওঠে। সে কোনো তলোয়ার বহন করে না, শুধু তার পূর্বপুরুষের পুরানো, ছিঁড়ে যাওয়া স্ক্রোলটি, যে বন্ধ করা হয়েছিল। সে এটি তার পিতার মঞ্চে ঝুলিয়ে দেয়। এবং প্রথমবারের মতো সে স্যামুরাই হিসেবে নয়, একজন মানুষ হিসেবে নত হয়, যিনি মিথ্যার মুক্তি পেয়েছেন। তারা আমাদের দেশদ্রোহী বলুক, অন্তত আমরা মিথ্যাবাদী হিসেবে মরব না। স্যামুরাইয়ের মৃত্যু রক্তে শেষ হয় না, এটি শেষ হয় জাগরণের মাধ্যমে।